শাহজাহান তন্ময়, পর্ব সংখ্যা ৩৩। লেখনীতে নাবিলা ইক্স। দীপ্ত উচ্চস্বরে ভেসে বেড়াচ্ছে দেওয়ালে দেওয়ালে। বাচ্চা বাচ্চা কণ্ঠটি কর্ণগোচর হতে মুমূর্ষে উঠে ওঠে অরু। এক ঝটকায় সরে আসে তন্ময়ের উচ্চতাপ জনিত দেহখানা ছেড়ে। শীতলতার চাদরে লেপটানো অঙ্গ প্রত্যঙ্গ এ যাত্রায় ভয়ের বিচরণ ছেয়ে গেল। আধপুটে ছোট ছোট মুখমণ্ডল এইটুকু হয়ে এসেছে। তাড়াহুড়া পদচারণ ফেলে চতুর্দিকে ছুটছে আত্মগোপনের আপ্রাণ প্রয়াস। তন্ময় ব্যাকুলতায় প্রয়সীর চঞ্চলতা নিতান্তর মতোই নিশ্চুপ মুখ নির্মেষের চোখেই দেখল। অগোচরে বিশেষ ভঙ্গিতে হাসল। এতটা ভয় পাবার মানে আছে কি? শাহজাহান তন্ময় দাঁড়িয়ে, অর্থাৎ সে নিজে উপস্থিত থাকতে মেয়েটা কিনা এক বাচ্চা ছেলেকে ভয় পাচ্ছে, এও তাকে দেখতে হলো এই চোখে। ওর ইতিমধ্যে ছাদের এক কোণে আধারে নিজেকে আড়াল করে নিয়েছে। শ্বাস পর্ব নেওয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। দীপ্ত গুনে গুনে সুরে গান গাইতে গাইতে উঠে এসেছে এ যাত্রায়। ঝাঁকড়া চুলে মাথা ভর্তি দোজালো ছাদের দরজা চিরে। তন্ময় মানব ছায়া ফেলে দাঁড়িয়ে আছে নিজের লম্বাট্ট দেহ দেখে। দীপ্ত বিচক্ষণ নয়নে এক পলক তন্ময়ের পানে তাকায়। দীপ্ত বিচক্ষণ নয়নে এক পলক তন্ময়ের পানে চেয়ে নিল। পর মুহূর্তে পরিপূর্ণভাবে সম্পূর্ণ দৃষ্টি ছাদে দৃষ্টি ঘোরালো। অরুকে দেখতে না পেয়ে প্রশ্ন করলো, অরু আপনি কোথায় ভাইয়া? বাগানে। দীপ্ত সন্দিহান বড্ড। পুনরায় এক পলক ছাদের আনাচে কানাচে নজর ঘুরিয়ে থমকালো তন্ময়ের ওপর। বোকাচোকা চোখে দিয়েই বলল, বাগানে? বৃষ্টির মধ্যে বাগানে? তবে আমি তো 30 মিনিটস পূর্বে ছাদে আসতে দেখলাম। নামলে নিশ্চয়ই খেয়াল করতাম। লিভিং রুমেই তো বসেছিলাম, আর্ট করতেছিলাম। আর্টে কনভেকশন ছিল না আমার তেমন, তাই দেখিসনি। দীপ্ত বয়স্ক বৃদ্ধার মতোই হিসেব নিকেশ করে ভাবল। বোঝার ন্যায় মাথা দোলালো, নাক দিয়ে যদিও শব্দ করলো, হতে পারে। এখনই চাচুকে গিয়ে জানাচ্ছি অরু আপি বৃষ্টিতে ভিজছে, দিবে বকা? বেশ হবে, তখন ঝড় বাঁধলে বুঝবে ঠেলা। দীপ্ত যেন এই সুযোগটা হাতছাড়া করতেই চাইল না। বিচার দিতে তৎক্ষণাৎ ছুটতে গিয়েছে। তন্ময় ঘুরে তাকায় অরুর আত্মগোপনের জায়গাটিতে। অন্ধকার দেখতে চেয়ে মেয়েটির মুখের একটি পরিবর্তন। অরু বেরিয়ে এলো তখনই, আর চোখে দুইবার চাইল তন্ময়ের মুখের পানে। নিশ্চুপ নিস্তব্ধ আঁখি দুটি ঘন ঘন পাপড়ি ঝাপটে নিল। ওষ্ঠতে ওষ্ঠ চেপে রেখেছিল বিড়বিড় ভাবে। তন্ময় এগুলো ওর দিকে দুপা এক পা ফেলে অগ্রসর হচ্ছে। অরু চেঁচালো এই মুহূর্তে, ধরফরিয়ে ওঠা বুকখানা চেপে ধরে, আমাকে ডাকা হচ্ছে বলে সে দৌড় লাগালো। দৌড়ের গতি এতই দরুন যে সে দৌড়ে নিশ্চিত স্কুল কলেজের দৌড় প্রতিযোগিতায় প্রথমত আগে পিছনে কিংবা ডানে বামে তাকানোর প্রয়োজন বোধটুকু অবধি করেনি। তন্ময় মুচকে সে মাথা নত করল। তাকায় ডান হাতটার পানে। এই হাতটাই তো এই প্রফুল্লতা বদন ছুঁয়ে দিছিল এতক্ষণ যাবৎ। আর এই ঠোঁট দ্বারা তন্ময়ের আফসোস লাগলো এই যাত্রায়। স্যাত ওই রক্তম উষ্ঠদয় দেখতেই পারল না। পূর্বে মেয়েটা পালিয়ে গেছে। অভিমান, রাগ, ভুল বোঝাবুঝি কি ভেঙেছে অরুর? অরুর অভিমান যে বড্ড ভয়ঙ্করতম। হঠাৎ করে ছাদের দরজার সামনে অরু এসে হাজির হলো। শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি দ্রুত। কোনো মতে ঝাপটানো কণ্ঠে বলল, ঠান্ডা লাগবে, চলে আসুন। কথাটুকু বলে পুনরায় ছুটতে চলে গেল। তন্ময়ের শোন শব্দটি বাতাসে ভেসে বেড়ালো। যার উদ্দেশ্যে ছোড়া হলো সে ব্যক্তি শোনার সময় পেল না। তন্ময় আরেক দফায় হাসলো, স্বস্তির নিঃশ্বাস ফেলল। যার প্রেয়সীর অভিমান ভেঙেছে তাহলে। রাতভর বৃষ্টি বর্ষণ চলল। হিমশীতল আবহাওয়া এক চিরতে বইতেই থাকলো। রিমঝিম মাতোয়ারা বৃষ্টির ধ্বনি শাহজাহান বাড়ি জুড়ে। আকস্মিক আধারে আসমান চমকে সাদা হয়ে ওঠে। বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে, শব্দ তোলে। জানালাটা সম্পূর্ণরূপে খোলা। শুভ্র রঙের পর্দাগুলো উঠছে নিত্যের চিত্তে। বাতাসে বাতাসে লেপ্টে ঘরের পরিবেশ বৃষ্টির জলে স্নিগ্ধ। ফ্লোরের অনেক অংশ ভিজে গিয়েছে। সেদিকে ধ্যান নেই তন্ময়ের। সে অবলীলায় বুকের দিকটা বিছানার লেপ্টে উবুত হয়ে শুয়ে আছে। কোমরের পাশে আছে পাতলা কম্বলটা। উদম দেহখানা দৃশ্যমান। দেয়াল ঘড়িতে ভোরের 6টা বাজে।
বাইরে অন্ধকার আবচ্ছন্ন ভাব এখনো রয়েছে, নিশ্চুপ নিস্তব্ধতা সবাইটা জুড়ে। মাথার ওপরের ফ্যানটাও বন্ধ। রাতের শেষ ভাগে নয়ন যুগল নয়নতারা ধরে দিয়েছিল তন্ময়ের। এর কারণবশত আজ আর সকাল সকাল ঘুম ভাঙল না তার। হলেও তাই, ঘড়ির কাঁটা ঘুরে এখন 9টাতে। এ যাত্রায় তন্ময় গভীর ঘুমে আচ্ছন্ন হবে না। টানা কিছুদিন তার ঘুম হয়নি। চিন্তিত বিদ্রোহ হৃদয় নিয়ে উদাস হতাশ হয়ে ঘুরে ফিরে কাজকর্ম উঠেছে লাটে। কোনো কিছুতেই মন বসেনি, বসাতেও পারেনি। তার ব্যক্তিত্ব, তার ধৈর্য সবকিছু ওর সামনে বৃথা হয়ে দাঁড়ায়। এই একটা পুচকে মেয়ের সামনে এসে স্তব্ধ অসম্বিত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা পায় না সে। কিভাবে থাকবে আর দেখবেই বা কি? তাকে এমনভাবে নিজের ছোট হাতে ছোট 5টা আঙ্গুলে পেঁচিয়ে নিয়েছে যে এ জীবনে তার মুক্তি নেই। অবশ্য তন্ময় মুক্তি চায় না, সেভাবে চিরজীবন আটকে থাকতে চায় তার অরুতে। আশ্চর্যজনক বিষয়টি হলো, আজ তাকে কেউ ডাকেনি, ঘুম ভাঙানোর প্রয়াসও করেনি কেউ। তন্ময়ের তন্দ্রার ঘোর সামান্য কেটে গেছে আপাতত। সে আতশোয়া হয়ে বসেছে, তাকালো দেওয়ার ঘড়িটির দিকে। মস্তিষ্ক এখনো স্লো প্রেসে চলছে যেন। দরজায় ছোটখাটো একটা করাঘাত পড়ল। তন্ময় ঘুরে বমে যাওয়া গম্ভীর কণ্ঠে সাড়া দিল। পূর্বে একটি বড় কালো চুলের মাথা ঢুকলো আচমকা। দৃষ্টিতে দৃষ্টি মিলতে কথাটা বেরিয়ে যাওয়ার জন্য 100 ডিগ্রি গতিতে তন্ময় হেসে ওঠে, গলা উঁচিয়ে ডাকে, আয়। ওরও ঢুকলো না। ধীর কণ্ঠে বাইরে দাঁড়িয়ে এসে জানায়, বড় মা কফি পাঠিয়েছে, রেখে যা। ওরও তখনও বাইরে দাঁড়িয়ে, ভেতরে আসছে না। তন্ময় আগ্রহী চোখে চেয়ে সে ভেবে রেখেছে ওরু আজ সারাদিন হয়তো তার ত্রিসীমানায় আসবে না। লজ্জায় লাল নীল বেগুনি হয়ে পালিয়ে বেড়াবে। তবে তাকে ভুল প্রমাণ করে সাত সকালেই সুশ্রী মুখখানা নিয়ে হাজির। এত মেঘ না চাইতেই জলের হদিস পাওয়া। তন্ময় আর ডাকলো না, অরুকে সময় দিল। ঠিক মিনিট খানেক সময় নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো অরু। মিনমিনে পদচারণ ফেলে আসছে এদিক ওদিক। হঠাৎ ডানে বামে ওপর নিচ তাকানো হচ্ছে, শুধু তন্ময়ের পানে দৃষ্টি ফেলছে না। তন্ময় হাত বাড়ালো, বলল, কফি দিবি না? ওরু তৎক্ষণাৎ এগিয়ে ধরলো। তন্ময় কফির মগটা নেওয়ার সময় অনুদেশমূলক স্পর্শ করলো অরুর কম্পিত হাত জোড়ায়। কাঁপতে থাকা নরম হাত দুটো এ যাত্রায় ঠকঠক করে কেঁপে উঠল যেন। কফির মগটা ছুঁয়ে তন্ময় নির্বাক। এক চুমুক খেয়ে বাকশক্তিহীন, এ কফি নাকি শরবত? ওরু লুকিয়ে অগোচরে বারংবার চাইছে। তন্ময় বুঝতে আর বাকি রইল না কফিটা কে করেছে। সে সেই কফি নামক শরবতটুকু পান করতে থাকলো। অরুর মুখশ্রী সূর্যমুখী ফুলের ন্যায় ফুটে উঠেছে, ঝিলিক মারছে কালো মণি যুগল। তন্ময় বহু কষ্টে গিলল আরেক চুমুক। অরুর দিকে তাকালো, শুধালো, কফি নিয়ে লুডো খেলতে বসেছিলি? ওরু ফেল করে চাইলো, লুডো কিভাবে খেলে কফি নিয়ে? তাহলে এত ঠান্ডা কেন? ওরু জিহ্বায় কামড় দিল, হাত বাড়ালো দ্রুত, আমি গরম করে এনে দিচ্ছি, দিন। তন্ময় ফের দিল না, পান করতে থাকলো। এক ফাঁকে বলল, এখন থেকে ঠান্ডা কফি খাওয়া শিখি, ভবিষ্যতে তো ঠান্ডা কফি খেতে হবে মনে হচ্ছে। ওরও বুঝলো না যেমন। সরু চোখে চেয়ে পরপর মুখের রং বদলালো। বদলটা কিভাবে ভাবলো কে জানে। মুখের ওনার একাংশ চেপে দৌড়ে বেরিয়ে গেল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে কফিটা দেখল, চোখে মুখ খিচে একটানে গিলে ফেললো সম্পূর্ণ কফিটা। শীতল হওয়া কফিটা খেয়ে তন্ময়ের সর্বাঙ্গ গুলিয়ে ওঠে, দেহের সমস্ত অংশ জুড়ে কুৎসিত শিহরণ বয়ে যায়। লম্বা একটা সময় ধরে থমকে চোখে মুখ বুজে পড়ে রয়। চিনি হয়তো বা বয়মে যতটুকু ছিল সবটুকু কফিতেই ঢেলেছে, না হলে এত মিষ্টি কিভাবে হয়? এহেন মিষ্টি ধাঁচে কফি খাওয়ার অভিজ্ঞতা তন্ময়ের এই প্রথম। সামনে আরো কত রকমের অভিজ্ঞতা উপভোগ করতে হবে তা এই মুহূর্তে সৃষ্টিকর্তাই জানে। বমি ভাবটা কেটে যেতেই বিছানা ছাড়লো। ফকফকে সাদা ফ্লোরে পদচারণ ফেলে উঠে দাঁড়ালো। জানালার সম্মুখে সে বাইরে তাকালো। সূর্যের ঈষৎ দেখা মিলল এ বেলায়। সূর্যের
দ্রুতই ছাড়ল বাগানটি শোভনীয় দৃশ্যে পরিণত হয়েছে। সাত সকালে মন মস্তিষ্ক নিপুণভাবে চমৎকার করতে এই দৃশ্য নিঃসন্দেহে কার্যকরী। এই বাগানের চেয়েও বাগানের মালিনী সুশ্রী মুখমণ্ডল অবশ্য আরও দৃঢ় কার্যকরী। এ যাত্রায় তার উষ্ণ অনুভূতি ছন্দপতন ঘটাতে সেলফোন প্রাইভেট হতে লাগলো। বড় বড় ইংরেজি অক্ষরে দুটি শব্দ বন্ধু মাহিনের নাম ভেসে উঠল। সাত সকালে ঠিক কী কারণে তাকে কল দিয়েছে ভাবার সময় নিল না। কল রিসিভ করে ফোন কানে গুঁজলো। ওপাশ থেকে মাহিন নিত্যকার ভাবপূর্ণ উচ্চ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কই তুই? তন্ময় নির্বিকার গলায় জানালো, বাসায়। আশ্চর্যের সপ্তম পর্যায়ে পৌঁছে যেয়ে মাহিনের স্বর, বাসায়? তাও আজকে? কারণ কি? তোর প্রেয়সীর মনমালিনতা গলে গেছে? এহেন প্রশ্নের সম্মুখে তন্ময় নির্লিপ্ত। তুই কোথায়? তোকে খুঁজতে গিয়েছিলাম তোর অফিসে, এখন ফিরে যাচ্ছি। সন্ধ্যায় বেরোবি, তখন বলবো। ওই পাশ থেকে লাইন কেটে দেবার ধ্বনি কর্ণগোচর হলো। সেলফোন বিছানায় ছুঁড়ে দিয়ে তন্ময় ওয়াশরুমে ঢুকলো। দাঁত ব্রাশ করে হাত মুখ দিয়ে তোয়ালে হাতে বেরোতে দেখলো অরুকে বিছানা গোছাচ্ছে। বিছানা গোছানো ওর বাহানা মাত্র। নজর ঘুরে ফিরে তার পানে নিবদ্ধ করছে। তন্ময় অবলীলায় ঈর্ষদ এ দেখা হাসে। তোয়ালেতে মুখ মুছতে গিয়ে আয়নার সম্মুখে দাঁড়ালো। অরুকে ইতস্তভাবে আরে আরে দুইবার চেয়ে প্রশ্ন করে বসে, আপনি আজ বাড়িতে থাকছেন বুঝি? তন্ময় আয়নাতে নজর ফেলে দেখে নিজে অবাধ্যগত বদলটাকে বড় তুলে শুধায়, তুই চাচ্ছিস আমি থাকি? অরু সরু চোখ জোড়া বড় হয়ে এলো। কেন চাইব না? তন্ময় উদাস ভাব ধারণ করলো। চাইবি বুঝি? কিন্তু কেন? কথার মারপেস থেকে অরু থমকালো, বিমূঢ় হলো। এলোমেলো নয়নে এদিক ওদিক চাইলো। তোতলানো গলায় বিড়বিড়িয়ে বলল, কত রং, এক এক সময় এক এক ভঙ্গি। থাকছেন নাকি বললেই হয়। তন্ময় দুর্বল হাসি এ যাত্রায়। গম্ভীর কণ্ঠখানা ফিনফিনে পাতলা শোনালো, থাকছি, বাড়িতে আছি আজ। অরুর পাতলা পেলব উষ্ঠদয় জুড়ে রিনডিন হাসির বিচরণ। এই হাস্যকর উষ্ঠদয় দৃষ্টি পড়তেই তন্ময়ের হৃদয় ধক করে উঠল। গতকাল রাত্রিতে ঘনিষ্ঠ মুহূর্তে নয়ন যুগলের সামনে ভেসে উঠল ছোট্টখাটো মেদিন মসৃণ দেহ ছোঁয়ার অনুভূতি এখনো সতেজ। উষ্ঠতে উষ্ঠ মিলনের অনুভূতি স্পষ্টভাবে চেতনা জুড়ে। সাদা দাঁতে ঠোঁট পিষে তন্ময় আর চোখে চাইল। ওর ফোলা ফোলা গাল দুটো হাসির তোতলে লোভনীয় দৃষ্টিতে রূপান্তরিত হয়েছে। তন্ময়ের ইচ্ছে করলো দূরত্ব ঘুচিয়ে গাল দুটো টেনে ধরতে, একচিতে কিছু চুমু বসাতে পারলে হৃদয়ের প্রশান্তির অনুভব করত। তবে ক্ষণিকের প্রশান্তি লোভনীয় হলেও লোভের ডাকে সে সাড়া দিবে না। অরুটা ভীষণ ছোট। এই কুকর্ম কুকাজ মেয়েটার অষ্টাদশী হৃদয়ে তুফান তুলবে বইকি, ঝড় বইয়ে দিবে। তারপর পড়াশোনা যাবে গাঙ্গে ভেসে। দেখা যাবে তাকে ভয়টাও পাবে না, কথাবার্তা তো শুনবেই না। এই যুবতী মেয়েদের আন্ডার কন্ট্রোলে রাখা প্রয়োজন। এই বয়সটা সকল ধ্বংসের শুরু। সে বিমর্ষ গলায় প্রশ্ন করলো, কলেজ যাস নাই কেন? ওরও চুপসে গেল। ভেবে চিন্তে জবাব দিল, আপনিও তো অফিসে যাননি, তাহলে তো যাওয়া উচিত ছিল। ওরও চেঁচে উঠল, না, একদমই উচিত ছিল না। আমি আজ ছুটি নিয়েছি, মাথা ব্যথার জন্য চাচ্চু নিয়ে দিয়েছে। বিশ্বাস না হলেও চাচ্চুকে জিজ্ঞেস করেন। তন্ময় কঠোরভাবে তাকানোর প্রয়াস চালালো। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবি, কোনো প্রকার ফাঁকিবাজি চলবে না। ওরু মিটিমিটি হেসে মাথা দোলালো। জানালো আমি আজ গরুর মাংস রান্না করব। তন্ময় ভালো লাগা, ভালোবাসা, স্নেহ, আদর, আকাঙ্ক্ষা, আকুলতা হুড়মুড়িয়ে খোলা জানালা দিয়ে পালালো। আতকে ধরফরে উঠল বুকের ভেতরটা। অবিশ্বাসী গলায় জিজ্ঞেস করে শুধালো, তুই রান্না করবি? তন্ময়ের আতঙ্কিত কণ্ঠে অরুর কর্ণকুহরে প্রবেশ করল না। সে পুনরায় ব্যস্ত হলো বিছানা গোছানোর এক ফাঁকে বলল, আমি গরুর মাংস রান্না শিখেছি, আজ দুপুরে রান্না করব। তন্ময় ভুরুদয়ের মাঝে সুভাজ করল।
হাত পা পুড়িয়ে ফেলার ধান্দা? ওর আত্মবিশ্বাসী গলায় জানালো, আমি শিখিয়েছি, রান্না করতে পারবো। এইটুকু বলার পর কণ্ঠ খাদে নামিয়ে বাকিটুকু বলে ফেললো এক নাগারে, আর এভাবেও ভবিষ্যতেও তো আমায় শিখতে হবে। তন্ময় বুঝতে আর বাকি রইল না, এই গরুর মাংসের তোড়জোড় কার জন্য হচ্ছে। নস্টালজিক অনুভূতি হলো তার। পর মুহূর্তেই চিন্তিত হলো ওর রান্না বান্নার করুণ অবস্থা। ঠিকঠাক রান্না করলেই হয়, না হলে আজ তার প্রিয় খাবার অপ্রিয়র তালিকায় যুক্ত হবে। প্রেয়সীর উত্তেজিত ঘি ঢালতে তন্ময় কোনো রকমে বলল, অল দ্য বেস্ট। আত্মবিশ্বাসের সঙ্গে ওরও গদগদ ভঙ্গিতে মাথা দোলালো। ছোট্ট করে খেতে আসুন বলে প্রফুল্ল বদনে বেরিয়ে গেল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। কফি খেয়ে পেট গুলিয়েছে, গরুর মাংস খেলে না জানি পেট ঝলসে যায়, আর যদি না যায় তাহলেই তো আলহামদুলিল্লাহ। সকলে নাস্তা করতে বসেছে। তন্ময় রুমে থেকে বেরিয়ে আসলো, সিঁড়ি বেয়ে নামতে নিয়ে দেখলো লিভিং রুম জুড়ে নিস্তব্ধতা, শূন্যতা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব অফিসে চলে গিয়েছে, দীপ্ত স্কুলে, সাবিয়া রুবি এই সময় ভার্সিটিতে, আকাশ ইদানিং ওহি সাহেবের সঙ্গে কাজে বেরোন, তাই বাড়িঘর এক সময় ফাঁকা বললেই চলে। তন্ময় সোজা ডাইনিয়ে চলে এলো। জাবেদা বেগম ছেলেকে দেখতে পেয়ে গলা তুলে শুধালেন, কি দিব খেতে? ঘি দিয়ে পরোটা আছে বানানো, সাথে 2 রকম ভাজি, যা আছে তাই দাও। মিনিট খানেকের মধ্যে ওরু প্লেট হাতে হাজির। 2টো প্লেট দেখে বুড়ো কুচকালো তন্ময়, ব্রেকফাস্ট করিসনি? অদূর হতে জবাব দিল সুমিতা বেগম, তোমার চাচু কত করে নাস্তা করতে বললো, করলো না। এখন বেলা কয়টা বাজে? এখন বসবে খেতে। তন্ময় পাশে চেয়ার টেনে দিল। ওরু ঝটপট টেনে দেওয়া চেয়ারে বসলো। তন্ময় পরোটা প্লেট এগিয়ে দিল, নিজে ত্বরান্বিত ভঙ্গিতে খেতে শুরু করলো। ওর খাওয়ার কারণ বোঝাই যাচ্ছে ও অনেক ক্ষুধার্ত ছিল। তন্ময় 2 আঙ্গুলের মাঝে ওরুর কপালে টোকা মারলো। এত খিদে পেলে সকালে খাস নেই কেন? না খেয়ে থাকার মানে কি? আর যদি যেন এমন না দেখি, বোঝা গেল? ওরু পরোটা মুখে পুরে মাথা দোলালো, যার অর্থ বুঝেছে। বাস্তবতায় খেতে দিলে খাবার তালুতে উঠল। তন্ময় চটজলদি 1 গ্লাস পানি এগিয়ে দিল। পানিটুকু গিলে ওরু খানিক খাওয়ার গতি কমালো, আর চোখে চাইলো পরিপাটি তন্ময়ের দিকে। জাবেদা বেগম এলেন, তন্ময়কে উদ্দেশ্য করে বললেন, বাবা তুই বাসাতে আছিস তো? তন্ময় খেতে নিয়ে জবাব দিল, কোনো দরকার ছিল? হ্যাঁ রে, একটু বাজারে যেতি, কিছু তাজা সবজি লাগবে। যে বাড়িতে থেকে এলাম সেই বাড়ির বাড়িওয়ালা রহুনা আফাকেও দাওয়াত করেছিলাম, মেয়েটাকে নিয়ে আজ আসবে জানিয়েছে। ভালো মন্দ রান্নাবান্না তো করতে হয়। ওরও খাওয়ার এক পাখে ছুটে প্রশ্ন করলো, উনার মেয়ে আছে বুঝি? সে কে? রেবেকা, সাভিয়ার সাথে তো পড়তো, চিনিস না? এখন চিনলাম। তন্ময় বলল, লিস্ট করে দাও কি কি প্রয়োজন। জাবেদা বেগম দ্রুত পায়ে ছুটে গেলেন লিস্ট করতে। ওরু এফাকে সুকৌশলে বলল, আমিও যাব। তুই যে কি করবি? যাওয়া লাগবে না। পরোটা শেষটুকু মুখে পড়ে ওরু দাঁড়ালো, আমি রেডি হয়ে আসছি। আমি যাব মানে যাবই আপনার সাথে। 20 মিনিটের পথ অতিক্রম করে 2টো মল আছে। তন্ময় সেখানেই চলে যেত বাজার সদাইয়ের জন্য। তবে জাবেদা বেগম পূর্বে ছেলের হাবভাবের সঙ্গে পরিচিত বলে দৃঢ়ভাবে বলে দিয়েছে এলাকার বাজার হতে তাদের শাকসবজিগুলো নিয়ে আসতে। তাদের এলাকার বাজার আবার বেশি দূর নয়, 10-15 মিনিটের রাস্তা কেবলমাত্র। এ সময় বাজারে তরতাজা শাকসবজি ওঠে। অগত্য বাধ্যগত পুত্রের ন্যায় তন্ময় বাজার উদ্দেশ্যে বেরোলো। ওরু তার পাশে শান্তশিষ্ট পদচারণ চালিয়ে হাঁটছে। ছোটখাটো উচ্চতায় সে তন্ময়ের কাঁধে সমান নিচুতেই পড়ল। সূর্যের তাপমাত্রা তখন ক্ষীণ, নরম বাতাস বয়ে চলেছে, আবহাওয়া চমৎকার। দুজনের হাঁটার গতি সাধারণ ও কোমল। নিপুণভাবে হেঁটে যাবার তালে এক ফাঁকে ওরুকে খেয়াল রাখলো তন্ময়। সুকৌশলে ওরুকে সুরক্ষিত পাশটা হাঁটতে দিয়ে সে হয়েছে তার দৃঢ় দেওয়াল। চলার পথে সুপরিচিত অনেকের সাথে দেখা হচ্ছে। তন্ময় ভদ্রতার খাতিরে থেমে 2 বাক্য আলাপ জুড়ছে। ওরু চুপচাপ পাশে দাঁড়িয়ে সে সময়টুকু। তন্ময় বাদে ওর আর কোনো কিছুতে মাথা ব্যথা নেই। মেয়েটার এহেন উদাসীনতায় উপলব্ধি করে সে অগোচর ঈর্ষদ হাসল। এ সময় বাজারে কিঞ্চিৎ ভিড় হইচই দেখা মিলল। তন্ময় পকেট থেকে লিস্টের কাগজ বের করলো।
চারপাশে বিচক্ষণ দৃষ্টি ফেলে তাকালো অরুকে তুলে তুলে নরম ডান হাতটার দিকে নিজের হাত মুঠোর দিকে নিল। এগোতে এগোতে সতর্ক করলো, আশেপাশে থাক। ওর অষ্টদশী হৃদয়ে তখন উষ্ণ পরশে তীক্ষ্ণ অনুভূতি বিরাজ। সে কোনো মতে দুইবার মাথা নাড়ল, এক চিত্তে চেয়ে রইল পুরুষালী হাতের মুষ্টবর্ধিত ছোট্ট হাতখানার দিকে। দুটো একত্রিত হওয়ায় হাত জোড়া দৃশ্য নির্বিশেষ উপভোগ করল। তন্ময় তখনও ব্যস্ত কেনাকাটায়, গুনে গুনে 20 মিনিট বাজার চলে এলো। তালিকায় থাকা শাকসবজি সব নেওয়া হয়েছে। একটি রিক্সা থামালো। ওরুকে উঠে বসতেই তন্ময় পাশে উঠে বসলো, দু হাতে তার শাকসবজির ব্যাগ। তন্ময় একত্রেই উপলব্ধি করলো ওরু উসখুস করছে, আর চোখে চেয়ে দেখলো। এবার ভুরু তুলে দৃষ্টিতে দৃষ্টি মেলালো। ওরু চোরের মতো এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো। তন্ময় বিড়বিড়িয়ে ওর সুশ্রী মুখমণ্ডল দেখে শুধালো, কিছু হয়েছে? ওর অকপট জবাবে মাথা নাড়ল, যার অর্থ বোঝালো কিছুই হয়নি। সে মুখে কুলু পেটে থাকলো। তন্ময় জিজ্ঞাসা দৃষ্টিতে তখনও চেয়ে, যেন দৃষ্টিতে বলছে দ্রুত বল, কি হয়েছে? ওর আর চোখে চেয়ে এ যাত্রায় মুখ খুলল, কিছু হয়নি, আমি শুধু দেখছিলাম। তন্ময় নির্বিকারভাবে বলল, আমাকে নাকি? ওর বিরক্ত গলায় জানালো, আশপাশটা দেখছিলাম। তন্ময় কণ্ঠ জোরে নির্লিপ্তের ছাপ, ও আচ্ছা, কেমন লাগলো আশপাশটা? সুদর্শন তো? ওর মেজাজ বুঝি খুবই খারাপ হলো। কণ্ঠস্বর একরকম তেজি ভাবে দুধাপে উচ্চ মাত্রায় পৌঁছালো। আশপাশ সুদর্শন হয় কিভাবে ভাইয়া? সুদর্শন পুরুষের সুদর্শন বর্ণনা ব্যবহার করা হয়। আমি তো আমার আশপাশে কোনো সুদর্শন পুরুষ দেখতে পাচ্ছি না। তন্ময় ভুরু নাচিয়ে প্রশ্ন করল, ইউ শিওর? ওর অন্য পাশে ফিরে তাকিয়ে ইতিমধ্যে ওর কালো চুলগুলো ঝুটি বাঁধা, ওড়নার একাংশ তার কোলে পড়ে ওর মুখশ্রী এ পাশটা তন্ময় দিব্য অনুভব করল। লাভালো গাল দুটো জাহির করতে ওর লজ্জিত। ওর লাজুক ভাবগুলো লুকানোর বৃথা চেষ্টা করছে দারুণভাবে। দীপ্তি সহকারে ভক্ষণ করলো। এবার রিক্সাটা এসে থামলো শাহজাহান বাড়ির সামনে। ওরও তৎপর নেমে গেল, আগে ভাগে ভেতরে চলে গেল। দারোয়ান চাচা ছুটে এলেন, বাজারের ব্যাগগুলো দুহাতে তুলে নিলেন, নিজ উদ্যোগে অগ্রসর হলেন ভেতরে। রিক্সা ভাড়া মিটিয়ে তন্ময় ভেতরের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ওরও রান্নাঘরে ছোকছোক করছে। গরুর মাংস রান্না করতে চাওয়ায় ভুটটুকু এখনো মস্তিষ্ক থেকে বের হয়নি, তিরবির করছে এখনো। সুমিতা বেগম গলা তুলে বললেন, গরুর মাংসগুলো কেন নষ্ট করতে চাচ্ছিস? হ্যাঁ, আজ মেহমান আসবে, আবল তাবল কাজকর্ম অন্য একদিন করিস। ওরও ভোতা মুখটুকু দেখে তন্ময়ের হৃদয় নরম হলো, মায়া লাগলো। একটু না হয় কষ্ট করে খেয়ে নিবে। 10 মিনিটের কষ্ট প্রেয়সীর মুখশ্রীতে নিকষ বটে। তন্ময় লিভিং রুমের সোফায় বসে উচ্চস্বরে বলল, ইচ্ছে যেহেতু হয়েছে ওকে রাতে দিন চাচি। সুমিতা বেগম অসহায় অনুভব করলেন, তোদের আশকারাতে এই মেয়ে এমন ভাদর হয়েছে। জাবেদা বেগম হেসে থমকাল, আমাদের মেয়ের রান্না আমরাই খাবো, মেহমানদের জন্য তো রান্না হচ্ছে। এই অরু, আয় বড় মায়ের কাছে আয়, আমি পাশ থেকে একটু একটু বলে দিই, ঠিক আছে? মুরগি যেভাবে ঝাল খায়, গরু সেভাবে লাগায়, মাথা দোলায়। তরম্বিত পাশে এসে দাঁড়ায়। জবেদা বেগমের মন প্রাণ লাগিয়ে নিপুণভাবে শিখতে লাগলো গরুর মাংস রান্না। অদূর হতে এই দৃশ্য দেখে তন্ময় ভাবলো, খাবারের টেস্ট ভালো না হলেও তার হৃদয় নিশ্চিত আজ প্রশান্তিতে পরিপূর্ণ হবে। দ্বিপ্রহরিত নামাজের আগ পর্যন্ত রান্নাঘর জুড়ে রান্নাবান্না চলল। তন্ময় নিজ কক্ষে ফিরে এসেছে, ওয়ার্কআউট করে গোসল করে নিয়ে এসেছে ফিরে। ফিন্যান্সের ম্যানেজমেন্টে বইটা নিয়ে বারান্দায় বসলো, মনোযোগ সহ সেই বইটি পড়ছে। এর মধ্যে তাকে বিরক্ত করতে 2-3 বার দীপ্ত এসেছে। ল্যাপটপ নেবার অজুহাত ধরে সাবিয়া মিনিটে খানিক পূর্বে এলো। তৃতীয় জন হচ্ছে রুবি, এলো এখন। তন্ময় তড়িৎ বইটা বন্ধ করলো। গুরুগম্ভীর মুখে কণ্ঠে ধমক সুরে বলল, কি চাই? রুবি চমকালো, বুঝলো দুজনে দুষ্টুমির অপরাধ তার কাঁধে পড়ছে। অতঃপর তোতলানো সুরে বলল, কিছু না ভাইয়া, বলে সে একদরে পালালো। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে দাঁড়ালো। বাসার সবগুলো বাদর ফিরেছে, আর এখন শান্তিমতো বই পড়া সম্ভব না। বইটা সেলফে রেখে পিছু ফিরতেই অরুর আদরে মুখশ্রী দর্শন হলো। তন্ময় ভুরু তুলে বলল, আপনার কি প্রয়োজন? ওরু মুখ ভেঙ্গালো, হনহনিয়ে বেরিয়ে গেল। চলে যাওয়ার জন্য এসেছিলি বুঝি? কপালে 2 আঙ্গুল ঘষে তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। দেওয়াল ঘড়িতে নজর পড়তে দেখলো 2টো বাজে। সেলফোন হাতে তুলে দেখলো মিস কল এসে গেছে।
কল ব্যাক করে কথা বলছিল। এ সময় দীপ্ত দুয়ার হতেই চেঁচিয়ে ডাকলো, ভাইয়া মেহমান এসেছে। বর্মা ডাকছে ডেকে উধাও সে। তন্ময়ের হাতে কেলানি খড় বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। কথা শেষ করে তন্ময় কক্ষ থেকে বেরোলো। লিভিং রুম থেকে ভেসে আসছে আলাপের উচ্চধ্বনি। সিঁড়ি বেয়ে নামতে লিভিং রুমে বসা রাহানুমা বেগম আর রেবেকার মুখে পড়ল সে। ভদ্রতা সূচক অনুভূতি প্রকাশ করতেই সালাম জানালো। রাহানুমা বেগম হেসে দুলে তন্ময়ের সম্বন্ধনে আলাপ শুরু করলেন। রেবেকা উঠে হেসে প্রশ্ন করলো, কেমন আছেন? তন্ময় সবলীলভাবে উত্তর দিল, ভালো, আপনি? রেবেকার হাস্যোজ্জ্বল মুখে জানালো, আলহামদুলিল্লাহ ভালো। আজ অফিসে যাননি? তন্ময় নিজ মনে দীর্ঘশ্বাস ফেলে নিজ মনে বিড়বিড়িয়ে উঠল। প্রেয়সীর মনোমালিন্যতা ভাঙাতে চুমু খেয়েছি, সেই চুমুখেই আমি শান্ত, আমি ক্লান্ত, তাই আর অফিস যায়নি। মনে অশ্লীল চিন্তাভাবনা জাহির করলেও সেটি মুখে আনলো না এই জেন্টলম্যান। একদিন ব্রেক নিলাম। ওর ছায়া এতক্ষণ আশেপাশে ছিল না, তবে এই যাত্রায় কোথা থেকে উদয় হলো। জাসুসের ন্যায় নাক মুখ কুচকে সামনে এসে দাঁড়িয়েছে। সরু চোখ বারংবার রেবেকার মুখপানে চাইছে। জাবেদা বেগম হেসে আহ্লাদি ভঙ্গিতে মেহমানদের ডাইনিং আসতে বললেন। ইতিমধ্যে মুফতি বেগম, সুমিতা বেগম খাবার দাবারের পরিবেশনার কাজে ব্যস্ত হয়ে গেছে। তন্ময় এক পাশে বসলো, তার বাম হাত এসে বসলো দীপ্ত। এতে তন্ময় নির্বিকার এবং উদাসীন। বিষয়টা সে খেয়াল করেনি। সে তখনও দূরে দাঁড়ানো অরুকে দেখছে। চোখ মুখ ওর থমথমে, কাঠখোট্টর দৃষ্টি। রেগে আছে কেন? ওর হাতে রান্না করা গরুর মাংসের তরকারি চাচ্ছে না বলে নাকি? তন্ময় দেখলো তার থেকে বেশি দূরত্ব বজায় রেখে বসেছে, প্লেট উল্টিয়ে তৈরি খাওয়ার জন্য। সে তো উল্টো আশাতে বসেছিল ওর উদ্দিত সহিত তরকারি হাতে তার সামনে হাজির হবে, ক্রমান্বয়ে তাকে খেতে বলবে। সাবিয়া গরম গরম ভাত নিয়ে বলল, আমার পাখিটার তরকারি কোথায়? সুমিত্রা বেগম হেসে বললেন, ওর তরকারি খাওয়ার মতো হবে নাকি? সাবিয়া দৃঢ়ভাবে বলল, কেন হবে না, আনো তরকারি। দীপ্ত রবিও সুরে সুর মেলালো। আগত সুমিত্রা বেগম ওর তরকারিটা পরিবেশন করলেন। তন্ময় আগ বাড়িয়ে আলগোছে নিজের পাতে বেশ খানিকটা তরকারি তুলে নিল। তার পাশে বসা রেবেকা হেসে শুধালো, ওরু বুঝেই প্রথম রেঁধেছে, তাহলে তো আমরাও খেয়ে দেখব। ওরু ফিনফিনে পাতলা গলায় বলল, আপনার মুখে টেস্ট নষ্ট হয়ে যাবে আপু। তন্ময় বিনা সংকোচে তরকারিতে ভাত মুখে তুলল। সঙ্গে সঙ্গে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। চোখ বড় বড় করে তাকালো অরুর পানে। অরু এবারে আগ্রহী চোখে চেয়ে সাবিয়া দুলোকমা খেয়ে চেঁচালো, এই তরকারি আমাদের অরু রেঁধেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সুস্বাদু হয়েছে। দীপ্ত আর রবিও আশ্চর্যের সপ্তমে। অরু রান্নার হাতে এত দারুণ জানত না তো। জাবেদা বেগম হেসে আদুরে কণ্ঠে বললেন, গরুর মাংস প্রথম রান্না করলেও মেয়েটা শিখেছে মাসখানেক যাবৎ। আমাকে বেশ কয়েকবার রাঁধতে দেখেছে, কুটকুট করে এক একটি স্টেপ শিখেছে। রান্না সুস্বাদু হবারই কথা। তন্ময় তরিত লোকমা পর লোকমা তুলে খাচ্ছে। সাবিয়া তরিত খেতে থাকা বড় ভাইয়ের পানে চেয়ে দুষ্টু সুরে বলল, ভাইয়ার ফেভারিট তরকারি গরুর মাংস। ভাইয়া কেমন লাগলো? তন্ময় খেতে খেতে বলল, মজা মানে মজা, খুব মজা হয়েছে। রবি দুষ্টুমির আরেক ধাপে গিয়ে বলল, ব্যাস এইটুকুই? ওরা এত স্নেহ সঙ্গে রান্না করলো, তরকারির প্রশংসা এত শব্দেও হতে পারে না, আরো কিছু শব্দ মিলিয়ে বলো। তন্ময় বুড়োছে চাইলেও চুপসে গেল রবি। খাওয়াতে ভীষণ মনোযোগী হয়ে উঠল সে। ওকে চুপ করতে দেখে তন্ময় তাকালো অরুর পানে। এবারে অরু মুখ বাঁকালো। আশ্চর্য, এই মেয়েটার আবার কি হলো? পর মুহূর্তেই শুনলো পাশে বসা রেবেকা তাকে ডাকছে। হেসে এটা নিয়ে কথা বলার চেষ্টা করছে। তন্ময় আর চোখে পাশে বসা রেবেকার দিকে তাকালো চক্ষু পলকে। তারপর অরুর বিষাদ মুখের দিকে তাকিয়ে মস্তিষ্ক সচেতন হলো। এই রেবেকা পাশে বসেছে বলে কি মুখ ফুলিয়ে আছে? মেয়ে মানুষের মন বোঝা বড় কঠিন ব্যাপার স্যাপার। তন্ময় চটপট খেয়ে প্লেট ফোকে করে পরিষ্কার করে ফেললো। এক্ষুনি উঠে গেল চেয়ার হতে। যেমন এই চেয়ারে কাটা বেছানো, স্কিলে হাত ধুয়ে আর সেখানে দাঁড়ালো না, ওপরে চলে এলো। অপেক্ষা করতে থাকলো অরু আসবার। তবে ঘন্টার পর ঘন্টা গেল, অরু আর আসলো না।
উরুতে থাকা ল্যাপটপ সরিয়ে বিরক্তি ভঙ্গিতে দাঁড়ালো তন্ময়। দরজা খুলতেই দেখলো অরু দাঁড়িয়ে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কে জানে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে বলল, আসছিস কেন? ভেতরে আয়। অরু ছোট ছোট পদচারণে ভেতর এলো। পিটপিট চোখে এদিক ওদিক চাইলো অধৈর্য। তন্ময় শেষমেশ শুধালো, তোর হাতে রান্না কেমন লাগলো জানতে চাইবি না? অরু বিড়বিড়িয়ে বলল, বলেন। তন্ময় ঈষৎ অদেখা হাসে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, ভীষণ সুস্বাদু। আমাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াতে হবে, খাওয়াবি তো? ছোট এই কমপ্লিমেন্ট অরু থমথমে মুখখানায় যেন রশ্মি ছুড়ল। লাজুক ভঙ্গিতে হেসে মাথা দোলালো, ছোট্ট করে বলল, মাগরিবের আজান দিয়েছে গুনে গুনে আধ ঘন্টা আগে। তন্ময় প্রস্তুত বেরোনোর জন্য। ইতিমধ্যে তার সেলফোন কিছু সংখ্যক মিক্স কলের বার্তা পৌঁছেছে। ইতিপূর্বে পুনরায় ভাইব্রেট হতে আপকামিং কলটি রিসিভ করলো। নিজ কামরা ছেড়ে পেরোতে পেরোতে ফোনখানা কানের কাছটায় তুলল। কলের মালিক সৈয়দের কণ্ঠ ওপাশ থেকে উত্তেজিত প্রবণতা জর্জরিত, এক প্রকার আবল তাবল বকছে। সিঁড়ি ভেঙে নামতে নামতে শুধালো তন্ময়, কি হয়েছে? সৈয়দ হুড়মুড়িয়ে বলে উঠলে, আয় দ্রুত, সিনেমা না হলে মিস করবি। আপাতত স্লো প্রেসড আছে, ক্লাইম্যাক্স শুরু হওয়ার আগে চলে আয়। অরু লিভিং রুমে বসে সাবিয়া রুবির সাথে তিনজনে একসঙ্গে টেলিভিশন দেখছে। ভীষণ উত্তেজনা তাদের অঙ্গভঙ্গি। তন্ময় অদূর হতেই যতটুকু বুঝতে পারলো ওরা নাটক দেখছে। এই ড্রামাটি হিন্দি সিরিয়াল, যার প্রায় দৈনন্দিন সময় করে দেখে। এই অপ্রয়োজনীয় সব গান বাজনায় ভর্তি সিরিয়াল মেয়েগুলো কি পায় কে জানে। শব্দ দূষণ বই আর কিছু না। প্যান্টের পকেটে সেলফোন ঢুকে লিভিং রুমে পৌঁছায় বিনা বাক্যে টেলিভিশন বন্ধ করে দিল। গুরুত্বপূর্ণ একটি দৃশ্য চলছিল তখন। টান টান উত্তেজনার সময় ব্যাঘাত ঘটল। ওরু তখনই মাথা তুলে চাইল পরিপাটি লম্বাটে দেহের মুখশ্রী। বুড়কুচকে তাকানো তন্ময়। স্বভাবসুলভ ভীত হলো সকলে। পর মুহূর্তে ভিতর হৃদয় বুড়ো আঙ্গুল দেখিয়ে দাপিয়ে উঠে দাঁড়ালো। কণ্ঠে তেজস্বী রূপ নিয়ে আনার বিধার চেষ্টা করলো, কেন বন্ধ করলেন তন্ময় ভাই? অরুর মতন বিদঘুটে সাহস আবার সাবিয়া রুবিন নেই। বড় ভাইকে দুজন এহেন প্রশ্ন করার সাহসও পেল না। এখন তাদের বই নিয়ে টেবিলে বসার সময়। তা না করে টেলিভিশন দেখে হাসছে, এই তো তাদের বড় অপরাধ। ধমক যে এখন অব্দি দেয়নি এটাই অনেক। দুজন আর চোখে ওরুকে এক পলক দেখে। আলগোছে মাথা নত করে সেখান থেকে কেটে পড়তে উদ্যত হয়নি। শব্দের তড়িৎ পদচরণ ফেলে লিভিং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজেদের ঘরে চলে গেল। অরু তখনও জবাবের প্রত্যাশায় চেয়ে আছে। তন্ময় নির্বিকার গলায় জানতে চায়, তোর পড়াশোনা নেই? মুহূর্তে ওরও চুপসে যায়। পড়াশোনা সম্পর্কিত ব্যাপার এই বাড়িতে কোনো প্রকার ছাড় নেই। বাবা হতে চাচ্ছু, কেউ এই বিষয়ে আহ্লাদীপনা দেখবে না, বরঞ্চ গম্ভীর মুখে বলবে, পড়াশোনা ইজ ইম্পর্টেন্ট আম্মু। তন্ময় তোমাকে ভালো জন্যই বলেছে। অযাচিত পড়াশোনা নিয়ে সকলেই তো মাথা ব্যথা কেন, এটা ওরু বোঝে না। ওরু কাচুমাচু ভঙ্গিতে বলে, আমি তো একা দেখছি না, আপুরাও তো সঙ্গে আছে। তন্ময় ঈর্ষদ হাসিটুকু গিলে শুধায়, কোথায় তোর আপুরা? ওরু রাগান্বিত চোখে চেয়ে দেখে পেছনে, দৃষ্টি না ফেলে আঙ্গুল তাক করে বলে, আপনি কি অন্ধ? তন্ময় ভ্রু তুলে হতাশ গলায় জানায়, তাই তো মনে হচ্ছে, না হলে কাউকে দেখবো না কেন? ওরু কিচিত ভুরু কুচকে বসে। সন্ধিহান ভঙ্গিতে মাথা বেঁকিয়ে পিছে ফিরে যায়। ফাঁকা সোফা দেখে নির্বাক হয়। আশেপাশে পরিপূর্ণ দৃষ্টিতে চেয়ে দেখে তার আপুদের চুল অব্দিও কোথাও নেই। দুজনই তাকে ফেলে পালিয়ে গেছে। অরু গাল ফুলালো, চোখ মুখে আধার নামলো, মাথা ঘুরিয়ে বুক ফুলিয়ে শুধালো, বেশ করেছি, একা একা টিভি দেখেছি, কি করবেন? তন্ময়ে হাত ঘুরিয়ে ঘড়িতে নজর বলালো। ঘড়ির কাঁটা 7টা বাজে। বেরোনোর প্রয়োজন এক্ষুনি। বন্ধু বান্ধব সব লেকের পাশে ইতিমধ্যে বসে পড়েছে। সে ত্বরান্বিত পায়ে যাবার জন্য উদ্যত হলো। যেতে যেতে বলল, এসে দেখেছি, তোকে কি করা যায়, আপাতত রুমে গিয়ে পড়তে বস। তন্ময় দরজা পেরিয়ে বেরিয়ে গেল। গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসেছে। চাবি ঢুকে গাড়ি স্টার্ট করতে দেখে ওরু জানালার সামনে দাঁড়িয়ে। চোখে মুখে প্রত্যাশা, সাথে যাওয়া তীব্র আকাঙ্ক্ষা। কাজ নামিয়ে তীব্র আগ্রহী গলায় জানায়, কোথায় যাচ্ছেন? তন্ময় এই সুশ্রী মুখশ্রীর পানে চেয়ে থমকালো। থমথমে গলায় জানালো, একটু কাজ আছে। ওরু ইনিয়ে বিনিয়ে চলেছে। সে সঙ্গে যেতে চাচ্ছে, হাবভাব স্পষ্ট। ঘুরতে ফিরতে এই মেয়ে পটু, তবে আজ তন্ময় নরম হবে না। ওরু যেতে চায় বলেও তার কাটখাট জবাব, না।
সে মোটেও চায় না ওর সঙ্গে আসুক, নয়বা সে সঙ্গে নিবে তার বন্ধু বান্ধব এক একটা ঠোঁটকাটা অস্বভাবের, মুখ অশ্লীল ভাবের চূড়ান্ত বলে বই কি ওদের থামানো সম্ভব না। গড় গড় করে উল্টোপাল্টা সব বলে দিবে। এই মুহূর্তে তন্ময় চাচ্ছে না ওগুলো শুনুক বা জানুক। তা অবলীলায় বলল, ঘরে যা। দারোয়ান চাচা দরজা খুলে দিয়েছে। তন্ময় একটানে বেরিয়ে গেল। ক্ষণিকের জন্য আয়নাতে দেখতে পেল অরুর উদাসী মুখশ্রী। ওই মুখশ্রীতে চাইতে ইচ্ছে করলো ফিরে যাই, ওকে সঙ্গে নিতে, তবে না, সেটা অবশ্যই সে করলো না। ব্যস্ত সড়কের পথ ধরে যেতে যেতে অন্যমনস্ক হলো। এই একটা বাজে স্বভাব তার। ওরকে কোনো বিষয়ে প্রত্যাখ্যান করলে তার আর ভালো লাগে না। যদি কারণবশত করে, তার মন তখনও আনচান আনচান করে। জাদুটা নাকি অতিরিক্তই করেছে ওর ওপর, না হলে এমন বিচ্ছিরিভাবে ভালোবাসার জালে ফসকে যাচ্ছে কেন? এমন ফাঁসা ফেসেছে যেন ছোটবার সাধ্য এর জন্মেও হবে না। দীর্ঘশ্বাস ফেলে ভাবনা চিন্তা করে অবশেষে ঠিক করলো ফিরে এসে ওরুকে লং ড্রাইভে নিয়ে যাবে। এতে নিশ্চয়ই খুশিতে আধগপ পাগল হয়ে যাবে। উদাসীন মনখানা ছুটতে পালাবে। মাহিন পায়ের ওপর পা তুলে বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট সে ক্ষণে ক্ষণে ঠোঁটে পাকে পিছে ধরছে। সম্মুখে রিয়ান উদ্দেশ্যহীন পদচারণ চালাচ্ছে। মুখমণ্ডল জুড়ে অসহায়ত্ব, ভীরু ভীরু ভাব টি শার্ট ভিজে পুরুষালী অঙ্গ প্রত্যঙ্গে লেপ্টে আছে। সৈয়দ চোখ মুখ বুঝে তৃপ্তি স্বরে চিপস খাচ্ছে। খাওয়ার ফাঁকে রিয়ানকে গুনগুনে 4 বার খেতে সেধেছে। এতে রিয়ান রাগান্বিত হয়েছে, শক্ত হয়ে এসেছে তার চোয়াল। চোখ 2 বার শাসায়িত সৈয়দকে। তাতে কি থেমেছে সৈয়দ? একদমই না। উল্টো সে সুর তুলে গাইতে শুরু করলো। একবার খেতে না চাইলে 100 ইব্রাহিম দুপা ছড়িয়ে আতশোয়া হয়ে আছে, মাথাটা সৈয়দের পিঠে, বাদামের খোসা ছড়িয়ে ওপরে ছুঁড়ে ফেলছে। এ যাত্রায় সৈয়দের সুরে তাল মিলালো। না জানিয়া না বুঝিয়া বন্ধু পীড়িত কইর না, সুজন দেখা কইর পীড়িত, মরলে যেন ভুলে না, প্রেমের মরা জলে ডুবে না। রিয়ান এক এক করে বন্ধু নামক শত্রুদের মুখমণ্ডল দেখে নিল। ফোঁস করে সাপের মতো ফোনা তুলল। আঙ্গুল তুলে শাসাতে গিয়েও পারল না। তার হৃদয় ছিঁড়ল, তরল রক্ত গড়গড়িয়ে বাইরে পড়ছে যেন। কণ্ঠে আটকে এসেছে। মাহিন এবার মুখ তুলল। আহা, চুপ কর তোরা, দেখছিস না রিয়ান ফার্স্ট্রেডে আছে, ওকে মানসিক শান্তি দিতে হবে, তাই না? রিয়ান কৃতজ্ঞতা নিয়ে চাইল মাহিনের পানে। চোখ জোড়া উজ্জ্বল। বিচ্ছেদ তো লিখাই ছিল, পীড়িতে করে লাভ কি হলো সখা? ও সখা, পীড়িত করে কি লাভ হলো? সৈয়দ আর ইব্রাহিম উচ্চস্বরে হেসে উঠল। হাসির তলে দুজন শুয়ে পড়ল। রিয়ান চোখ মুখ ভোতা করে ফেললো। মাহিন তখন অদ্ভুত গানটি গেয়ে চলেছে। রিয়ান ভাবতেও পারছে না যে বন্ধু তখন তাকে সাথ দিচ্ছিল সে কিনা তাকে ভেঙাচ্ছে। তন্ময় উপস্থিত হলো এই যাত্রায়। অদূর হতে তাকে দেখে রিয়ান যেন নিজের পান হাতে ফিরে পেল। এক দৌড়ে গিয়ে তন্ময়ের কাঁধ বিষগ্নভাবে মুখ দিয়ে কাঁদো কাঁদো ভাব। দোস্ত আমারে বাঁচা। তন্ময় অবুঝ ও নির্বোধ। সে ভুরুদয় কুচকে শুধালো, কি হয়েছে? ইব্রাহিম হাসতে হাসতে দাঁড়িয়ে বলল, কি আর হবে, ওরা জীবনও ব্রেকআপ ছাড়া আর কিছু করতে পারে নাকি? তন্ময় নির্বক হতবক। আমাকে এতটা তাড়া দিয়ে এই ছোট বিষয় নিয়ে ডেকে আনছিস? রিয়ান বড় বড় চোখ করে তাকালো। তুই এভাবে বলতে পারলি? আমার প্রাণের দোষ। এবার কিন্তু খুব সিরিয়াস ব্যাপার স্যাপার। ও শুধু আমাকে ব্লক করেনি, লোকও করেছে। ওর বাসা চেঞ্জ, ওর নাম্বার চেঞ্জ, ও কাজেও যাচ্ছে না। আজকে 4 দিন ধরে আমার হৃদরোগের প্রেশারের মতো ছটফট করছি। আয়ু বায়ু সব কমে গেছে। মাহির শরীর কাঁপিয়ে হাসলো। চোখের কোণে জলটুকু মুছে রিয়ানের পানে চেয়ে তন্ময়কে উদ্দেশ্য করে বলল, তন্ময়রে জিজ্ঞেস কর ও কি কুকাজ করে যে ওকে এভাবে অ্যাভয়েড করে। সুহানি যুক্তিগত কারণ দেখাতে না পারলে ওর প্রেমে আমি টুটুট দিব। তখন আবার বলছে বন্ধুর সাথে প্রেম করিস না, কিছু একটা হলেই পুরো বন্ধুদের গ্রুপটা নষ্ট হবে।
কিন্তু না, গাধাটা বলেই গেল ও নাকি পাগলের মতো ভালোবাসে, কখনো কষ্ট দিবে না, এটসেট্রা। রিয়ান নাকু ফুলালো, তীর তীর করে কম্পিত ঠোঁট নড়িয়ে জানালো, আমি কিছুই করিনি। আমার কোনো কাম হলেই কোনো টুটুট এক্স বা কোনো গার্লফ্রেন্ড এমন কিছুই ছিল না। এসে তখনকার বালসাল দেখিয়েছে, এই নিয়ে এমনটা হয়েছে। এসব তো এসব তো পাস্ট। ও তো জানি আমি কেমন, তখন খারাপ ছিলাম, আই অ্যাডমিট, কিন্তু এখন তো আমি এসবে নেই। ও ছাড়া আমার নারীতে কোনো দুইবার তাকাতে পারি না। ও ছাড়া কোনো নারী দিকে আমি দুইবার তাকাতে পারি না। টুপ করে একটি মন্তব্য ছড়ল, পাস্টে 1000 বার করে নারীদের পানে তাকানোর ফলাফল এখন বেরোচ্ছে। খেসারত দে লুচু। রিয়ান চেঁচিয়ে ওঠে, সৈয়দ আমগন কিল উফ শালা। তন্ময় অশান্ত ভঙ্গিতে মাথা নাড়ালো, বসতে বসতে বলল, চুপ কর তোরা, থামবে এবার। রিয়ান থামলো না, কাতর চোখে তন্ময়ের পানে চেয়ে থেকে বলল, প্লিজ কিছু কর, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যেই মারা যাব। তন্ময় কপাল তুলে আঙ্গুল ঘষে নির্বিকার গলায় জানতে চাইল, তুই ওদের বাড়ি খুঁজেছিস? রিয়ান বিমূর চোখে শুধালো, আমাদের বাড়ি? তন্ময় হতাশ, তোর মায়ের সাথে সুহানির ভালো সম্পর্কে, গিয়ে দেখ আমাদের আছেই। রিয়ান দাঁড়িয়ে পড়লো, হনহনিয়ে ছুটলো, পরপর দৌড়াতে লাগলো। মাহিন আর সৈয়দ যাবার পানে চেয়ে উচ্চস্বরে হাসলো। ধীর গলায় মাহিন বলে ওঠে, কেন বলে দিলি? হারামজাদা একটু ছটফট করুক তো। তন্ময় বিনা বাক্যে নিঃশব্দে হাসে, মুখে কুলু পেটে বন্ধুদের চক্করে একটা শিকারের ধরায়। 8টা বাজে, ঘড়ির কাঁটা 9টার দোরগোড়ায়। তন্ময় এক্ষুনি উঠে দাঁড়ালো, বলে, আমি চলে যাচ্ছি। সৈয়দ সন্ধিয়ান স্বরে দুষ্টুমির ভঙ্গিতে বলে, আজ এত তারা কিসের মাম্মা? ব্যাপার কি? তোর প্রেয়সী ওরফে প্রিয়তমা বুঝি অপেক্ষা করছে? বন্ধুদের মস্কারায় দুদণ্ড দাঁড়িয়ে থাকা না শোনার সময় পায় না তন্ময়। সে ততক্ষণে গাড়িতে উঠে বসেছে, গাড়ি স্টার্ট করে একটানে বেরিয়ে সড়ক পথে। বন্ধুর শেষ কতটুকু কানে আসতেই হেসে ফেলে, বিড়বিড়িয়ে বলে, বলো কোন প্রিয় নামে ডাকি, প্রেয়সী প্রিয়তমা নাকি জোনাকি?